স্বাধীনতার পর এই প্রথম বোধহয় এমন সিচুয়েশন হলো যেখানে চোখ বন্ধ করে বলে দেওয়া যেতেই পারে পাকিস্তান চেকমেট। তবে তাদের কোমরটা ভারত বা তালিবান নয়, বরং বলা যায় ভেঙে দিল একদা তাদের পরম বন্ধু চীন। আসলে ভিখারি পাকিস্তান নিজেদের অকাত ভুলে গিয়ে ব্ল্যাকমেলিং এর রাজনীতি খেলতে গিয়েছিল। আর সেখানেই মোদি ডোভাল ঢুকে এইভাবে ঘোল খাইয়ে ছেড়ে দেবে, সেটা সেহবাজ শরীফরা সুদূর কল্পনাতেও আনতে পারেনি। সব থেকে বড় কথা, তারা রাজনীতির দুটো বেসিক প্রিন্সিপালই ভুলে গিয়েছিল। রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না, আর শত্রুর শত্রু আমার বন্ধু। এখানে এই দুটো ফর্মুলাই কার্যত কাজ করে গেছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে পাকিস্তান তাদের সব থেকে ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ তালিবানরা বর্ডারে আক্রমণ করেছে, দেশের মানুষ অর্থনৈতিক দেউলিয়া হয়ে বিদ্রোহী হয়ে উঠেছে, অন্যদিকে বালুচিস্তানের মানুষ স্বাধীনতা চাইছে। কিন্তু এই খেলাও সহজেই ঘুরে যাবে যদি পাকিস্তানের বন্ধু দেশ চীন তাদের পাশে দাঁড়িয়ে যায়। কিন্তু এখানেই কাহানি মে টুইস্ট। পাকিস্তানকে বাঁচানো বা হেল্প করা অনেক দূরের ব্যাপার, বরং পাকিস্তানকে চেকমেট করতে অল আউট যাবে চীন। ভাবছেন কিভাবে এই অসাধ্য সাধন হলো? তাহলে দেখুন। দেখুন, আপনাদের মনে প্রথমেই প্রশ্ন আসবে যে চীন এখানে কোথা থেকে আসছে। পুরো সিনারিওতে চীন তো কোথাও নেই। কিন্তু খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন। রিসেন্টলি অজিত ডোভাল চীনে উড়ে গিয়েছিলেন, এবং চীনে উড়ে গিয়ে দু দেশের মধ্যে একটা কূটনৈতিক বেশ সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়। যে বৈঠকের যে নির্যাস, যে আউটকাম আসে, সেটা কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে এতদিনের বৈরিতা ভুলে ভারত এবং চীন তারা কাছাকাছি আসার চেষ্টা করবে, এবং দু দেশের যে সামরিক সমস্যা রয়েছে, একে অপরের প্রতি যে টাসল রয়েছে, সেই সমস্ত কিছু ভুলে যাবে। এবং এটা সাময়িক ব্যাপার নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস হবে। এবং আগামী বছর অজিত ডোভাল ইতিমধ্যেই কথা নিয়ে চলে এসছেন, চীনের যিনি ভাইস প্রেসিডেন্ট আসছেন তিনি ভারতবর্ষ ভিজিট করবেন, এবং এই যে দ্বিপাক্ষিক জায়গাটা আছে, সেই জায়গাটা কতখানি ডেভেলপ করছে, যে আলোচনা হয়েছিল সেই অনুযায়ী যাচ্ছে কিনা, আর কোথায় কোথায় মিটিগেট করার আছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এবং তার থেকেও বড় কথা, ভারত এবং চীন দু দেশই সিদ্ধান্ত নিয়েছে এটাকে 3 স্টেপ সলিউশনে নিয়ে আসবে, যেগুলো ইজি ম্যাটার, দু দেশকে এমন কিছু করবে না শুধু ইগোর জন্য ধরে রাখা হয়েছে। সেই ম্যাটারগুলো ইমিডিয়েট বেসিসে সলভ করা হবে, তারপর যেগুলো মিড লেভেলের ব্যাপার আছে সেইগুলোকে হবে, আর তারপর একদম শেষে যেগুলো ক্রিটিক্যাল সেগুলোকেও কিন্তু রিজলভ করা হবে। বার্তাটা খুব পরিষ্কার, ভারত এবং চীন তাদের এতদিনের চেনা ছবিটা ছেড়ে বেরিয়ে এসে তারা বন্ধুত্ব করছে। কিন্তু এটা তো দিখাবাও হতে পারে। বিশেষ করে চীন, লাল ড্রাগনের দেশ, তাদের কি সত্যিই বিশ্বাস করা যায়? তারা এতদিন ভারতের সঙ্গে যা করেছে, তাদের মুখের কথা আর কাজের কথার মধ্যে তো ফারাক থাকতেই পারে। ইদানিং শোনা যাচ্ছে ওই ব্রহ্মপুত্রে বীজ বানাচ্ছে, সুতরাং চীনকে বিশ্বাস করার কি জায়গা আছে? কিন্তু আমি আসছি সেই পয়েন্টটায়, চীন কেন ভারতের বিশ্বাসের জায়গাটা ধরে রাখবে এবং কেন ভারতের বন্ধু হবে, পরের পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের মানতে হবে, সেটা হচ্ছে মোদি প্ল্যানিং করলেন, সেই প্ল্যান এক্সিকিউট করতে অজিত ডোভাল চীনে উড়ে গেলেন। তাদের মিটিং হলো, চীন ভারতের মিটিং শেষ হওয়ার পরই পাকিস্তানের সাড়ে সর্বনাশ শুরু হয়ে গেল। একদিকে তাদেরকে তালিবানরা আক্রমণ করে দিল, অত্যাধুনিক অস্ত্র নিয়ে তাদের বর্ডারে ঢুকে পড়ছে, এবং তাদেরকে একদম খুঁজে 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 মারছে। অন্যদিকে দেশের মধ্যে বিদ্রোহ চরমে উঠছে, ইমরান খানের মুক্তি নিয়ে যেরকম দাবি উঠছে, তার পাশাপাশি সাধারণ মানুষ তারাও ক্ষিপ্ত হয়ে উঠছে এবং বলছে যে অর্থনৈতিক দেউলিয়া এই পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহী হচ্ছে। এবং বালুচিস্তানের মানুষ এই মুহূর্তে সব থেকে বড় বিদ্রোহী হয়ে উঠেছে, তাদের স্বাধীনতা চাই। একসঙ্গে এতগুলো ঘটনা ঘটছে, যার নির্যাস হচ্ছে ভারতের লাভ। এত কিছু হচ্ছে, চীন চুপ করে বসে আছে। চীন তো পাকিস্তানের বন্ধু দেশ, পাকিস্তানকে সবসময় সাপোর্ট দিয়ে এসছে। এমনকি যে পিওকেটা রেখে দিয়েছে পাকিস্তান, সেটাও চীনের দাপটের জন্য রাখতে পেরেছে। কিন্তু তারপরেও চীন কিন্তু এখনো এই ব্যাপারে কোনো রকম ইন্টারফারেন্স দেখাচ্ছে না। আর এইখানেই দুয়ে দুয়ে চার করতে হচ্ছে। চীন ভারতের দিকে ঝুঁকছে, এবং পাকিস্তান যে এই সাজাটা পাক, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, এটা ভারতের পাশাপাশি চীনও চাইছে। এবার তাহলে প্রশ্নটা যাচ্ছে কেন? কেন যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হবে চীন কেন এতদিন সাপোর্ট দিয়েছে। দেখুন, চীন দেশটা বিরাট বড় দেশ, কিন্তু সেই দেশটার যদি সামুদ্রিক বন্দর ব্যবহার করতে হয়, একদম পূর্ব প্রান্তে তাদের সামুদ্রিক বন্দর রয়েছে, তাদের পশ্চিম প্রান্তে কিন্তু কোনো সামুদ্রিক বন্দর নেই। এবার এই যে একদম পুরো যদি তাদের পূর্ব প্রান্তে চলে যেতে হয়,
সেখান থেকে যদি তাদের বাণিজ্য করতে হয় বিশেষ করে ইউরোপ বা আফ্রিকার দেশগুলো, তাহলে তাদেরকে সেই জাপানের পাশ দিয়ে এসে এইদিকে মালয়েশিয়া ফালেশিয়া এগুলো ক্রস করে শ্রীলঙ্কা ভারতের নিচে দিয়ে এসে তারপর আসতে হবে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে, এবং তারপর তারা সেখান থেকে ইউরোপ বা আফ্রিকায় যেতে পারবে। যেটা যদি বাণিজ্য আমার বন্দর ভিত্তিক হয়, জলপথের বাণিজ্য হয়, চীনের জন্য রীতিমতো ক্রিটিক্যাল সেই জায়গাটা। এবং এই কারণেই স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানকে এতদিন মদত দিয়ে এসছে। দেখুন, আমি চীনের ওই পয়েন্টটা হাইলাইট করেছি, যেটা ভারতের ম্যাপের মাথা দিয়ে আসছে, যেটা বেসিক্যালি পক মানে পাক অকুপায়েড কাশ্মীর, তার মধ্যে দিয়ে চলে আসছে, যে কারণে পাকিস্তানকে পিওকেটা রাখতে তারা সাহায্য করছে। তারপর পাকিস্তানে ঢুকে পড়ছে, পাকিস্তানের দিয়ে পুরো রাস্তাটা আসছে, এবং তারপর এই যে পাকিস্তানের বন্দরটা রয়েছে, যেটা গুজরাট সীমান্তের খুব কাছাকাছি, সেইখানে চীনাদের একটা বন্দর আছে। যে বন্দরটা যদি তারা ইউজ করতে পারে, তাহলে এই যে পশ্চিম প্রান্তের বাণিজ্যটা আফ্রিকা ইউরোপ এই কান্ট্রিগুলো যাওয়া তাদের জন্য খুব ইজি হয়ে যায়। এটাই এক্সাক্ট পাত না, মানে পাকিস্তানটাকে ইউজ করছে সেইটাকে দেখাবার জন্য আমি এই লাল দাগটা করে দিয়েছি। ফলে এই কারণটার জন্য কিন্তু এতদিন পাকিস্তানকে তারা পুরোপুরি সাপোর্ট করে দিয়ে আসছিল। এবার এবার চীন কেন খেপে গেল পাকিস্তানের উপরে? দেখুন, পাকিস্তানের অবস্থা এখন আর্থিকভাবে দেউলিয়া। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এখন দেশে খুঁজে পাবেন না। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কোথায় খুঁজে পাবেন? যেখানে যেখানে বড়লোক দেশ আছে, যেখানে ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়া যায়, ভিক্ষা পাওয়া যায়, সেইখানেই কিন্তু শেহবাজ শরীফকে খুঁজে পাবেন। তিনি মিডল ইস্টের কান্ট্রিতে চলে যান, তিনি চীনের কাছে চলে যান, তিনি ইউকে চলে যান, তিনি আমেরিকা চলে যান, যেখান থেকে ভিক্ষে পাওয়া যায় সেইখান থেকে তিনি সেখানে ভিক্ষা আনতে যান পাকিস্তানের জন্য, পাকিস্তানকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু যে দেশগুলোর অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ, সেইখানে ভুলেও কোনোদিন শেহবাজ শরীফ যান না। সেখানে তাদেরকে সবক শেখাবার জন্য বন্দুকের ডগা এবং জঙ্গি, এই ছিল এতদিন তাদের অস্ত্র। এবং সেখানে চীনা মদত কিছুটা ছিল, চীন থেকে কিছুটা সাপোর্ট পেয়ে যেত, এবং যে কারণে এই আফগানিস্তানের উপরও দাদাগিরি তারা করতে গিয়েছিল। এখন আফগানিস্তানে যদি তারা দাদাগিরি করতে চায়, বন্দুক দিয়ে যদি শাসন করতে চায়, এই বন্দুকের শাসনটা তালিবানরা, আফগানরা পাকিস্তানের থেকে অনেক ভালো বোঝে। ফলে সেই জায়গা থেকে তারা কড়া সবকটা দিচ্ছে। কিন্তু চীন কেন খেপে গেল, এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। চীন খেপে গেল একটাই কারণে। দেখুন, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, সেই কারণে ভিক্ষা ঝুলি নিয়ে সব জায়গায় যাচ্ছে, কিন্তু ভিক্ষা জুটছে না। কারণ পাকিস্তানকে ভিক্ষা দেওয়া মানে সেটা ভিক্ষায়, সেটা আর কোনোদিন ফেরত আসবে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদে চলে যাবে, পাকিস্তানের রাজনীতিবিদরা সেই টাকাটা মেরে দেবে, আমার দেশ থেকে টাকা বেরিয়ে যাবে, আমি কোনো ফেসিলিটি পাবো না। আর পাকিস্তানে এই মুহূর্তে তাদের কৃষি অবস্থা যা রয়েছে, শিল্প অবস্থা যা রয়েছে, কোনোটাই ইউজ করার মতো নেই, তাদের খনিজও সেই জায়গাটায় নেই। ফলে পাকিস্তানে ইনভেস্ট করে বাকি দেশগুলো কি করবে? ফলে এই যে বাইরে থেকে ঋণ পাওয়া, এই জায়গাটা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে আমেরিকা ক্ষমতায় আসছে। আমেরিকায় যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, সে কিন্তু পাকিস্তানকে এতটাও সাহায্য করবে না। তাই এইখানে ওই যে বললাম না, ব্ল্যাকমেলিং এর রাজনীতি, সেইটা করতে গিয়েছিল চীন। এই যে পথটা চীনকে ব্যবহার করতে দেয়, সেটার জন্য চীনের কাছ থেকে যে অর্থ প্রাপ্ত তার দ্বিগুণ করে দিতে বলেছিল শেহবাজ শরীফ। এবং এইটা যখন চীন, বেজিং রাজি হয়নি, তখন এই পথটা ব্যবহার করতে গিয়ে প্রচুর চীনা ইঞ্জিনিয়ার, বিশেষ করে এই পোর্ট এরিয়াতে তাদের লাগে, চীনের প্রচুর লোক এখানে কাজ করে, তাদের উপর জঙ্গি সন্ত্রাসবাদ হচ্ছিল। দুটো কারণে, একটা শেহবাজ শরীফ করতে দিচ্ছিল, ভাই করো, ওদেরকে অ্যাটাক করো, তাতে চীন ভয় পেয়ে আমাদের টাকা দেবে। আর দু নম্বর হচ্ছে, এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের উপর তার কোনো কন্ট্রোল ছিল না। আর চীন এটা বারবার বলার পরেও পাকিস্তান কিন্তু শোধরাচ্ছিল না, কেননা তারা একটা জিনিস জানে, যে এই জলপথটা ব্যবহার করতে না পারলে চীনের অবস্থা খারাপ। আর এই জায়গা থেকেই চীন এবার কূটনৈতিক খেলাটা শুরু করলো, ভারতের সঙ্গে বন্ধুত্ব শুরু করলো। কেন? এবং এইখানে আফগানদের কেন সাপোর্ট করছে, তালিবানদের কেন সাপোর্ট করছে, এই জায়গায় ইন্টারভেন করছে না। আপনাদের ওই লাল কালিতে পথটা দেখালাম, সেটা হচ্ছে চীন থেকে পাকিস্তানের বন্দর দেওয়া ব্যবহার করার পথ। এইবার একটা সবুজ কালিতে দাগটা দেখিয়েছি, যেটা দেখুন পিওকে ইউজ করতে হচ্ছে না। এই পিওকের পর পাকিস্তানের ওই তাজাকিস্তানের মাঝখান দিয়ে একটা সরু জায়গা আছে, যেটা আফগানিস্তানের অংশ। ওই অংশটা দিয়ে তারা যদি আফগানিস্তানে ঢুকে আসে, আমি এখন গ্রিন পথটা দেখাচ্ছি, সেইটা দিয়ে পুরো আফগানিস্তান বর্ডার দিয়ে তারা চলে আসতে পারবে, এবং এসে তারপর যে দেশটাতে এন্ট্রি নেবে, সেই দেশটার নাম হচ্ছে ইরান। এবং ইরানের ওই পথটা দিয়ে এসে যে লাল রঙের জায়গাটা দেখাচ্ছি, যেটা সবুজ কালিতে এসে লাল জায়গায় এসে শেষ হচ্ছে, সেখানেও একটা বন্দর পাচ্ছে। কোন বন্দর পাচ্ছে? চাবাহার বন্দর। যে চাবাহার বন্দর মোদি আসার পর ভারত পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছে, সেখানে এত ডেভেলপমেন্ট করেছে, সেখানে রেলপথ বসাচ্ছে, পুরো পোর্টটা নিয়ে ভারত সেই জায়গাটাই আছে। এখন যদি পাকিস্তান তাদেরকে এই পোর্টটা ব্যবহার করতে না দেয়, তাহলে আপাতত তারা কিন্তু আফগানিস্তানের মধ্য দিয়ে এসে, ইরানের মধ্য দিয়ে এসে চাবাহার বন্দর করতে পারবে। তাহলে এই জায়গাটা করতে গেলে চীনকে কি করতে হবে?
চীনকে প্রথমেই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, নাহলে চাবাহার বন্দর তারা ব্যবহার করতে পারবে না। আর এইটা যদি করতে না পারে, পাকিস্তানের কাছে মাথা ঝোকাতে হবে, তাদের ব্ল্যাকমেলিং এর রাজনীতির শিকার হতে হবে, আর না হলে এই ইউরোপ আফ্রিকার বাণিজ্য বন্ধ করে দিতে হবে। কোনোটাই চীনের পক্ষে করা সম্ভব নয়। তাই ফার্স্ট ভারতের সঙ্গে বন্ধুত্ব চাবাহার বন্দর। এবার ভারতের সঙ্গে বন্ধুত্ব করলে তাহলে কি হবে, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো চাবাহার বন্দরের জন্য। অন্যদিকে এই যে আফগানিস্তান, আফগানিস্তান বা তালিবানরাও কিন্তু ভারতের খুব ভালো বন্ধু, তারা ভারতের উপর অনেকটা ডিপেন্ডেন্ট, ভারতের কথা শোনে। আর তাই এই জায়গা থেকে যদি ভারতের সঙ্গে সখ্যতা বজায় থাকে, আফগানিস্তানের এই পথটা দিয়ে তারা ইউজ করতে পারবে। এবং পাকিস্তানকে যে টাকাটা দিচ্ছিল তার অর্ধেক টাকা দিলেই এখন তালিবানদের যে অবস্থা, খারাপ অবস্থা চলছে, সেই জায়গা থেকে তারা কিন্তু এই পথটাকে ইউজ করতে দিতে রাজি হয়ে যাবে। অন্যদিকে ভারত দেখছে চীনের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, আমাকে এখানে আরেকটু ডেভেলপমেন্ট করতে হবে, দুজনে মিলে ইউজ করবো, এই জায়গাটা কিন্তু বেটার হবে। সে ভারতে কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছে। এবার এটা হচ্ছে আপাতত। এবার ভবিষ্যতে কেন চীন আরো বেশি করে এদেরকে হেল্প করছে আফগানিস্তানকে, তালিবানকে, সেটা আর একটা ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, বেগুনি কালার দিয়ে আমি একটা অংশ পাকিস্তানের ঘিরে দিয়েছি। এই জায়গাটা হচ্ছে বালুচিস্তান। এই যে বালুচিস্তানে বিদ্রোহ হচ্ছে না, তো এই জায়গাটা যদি পাকিস্তান টুকরো টুকরো হয়, বালুচিস্তান আলাদা কান্ট্রি হবে। যদি বালুচিস্তান আলাদা কান্ট্রি হয়, তাহলে এবার দেখুন পিঙ্ক কালারের একটা দাগ পড়েছে, যেটা প্রথমে সবুজ কালি দিয়ে আসছে, আফগানিস্তানের মধ্য দিয়ে আসছে, এসে ওই জায়গা থেকে তাদের কিন্তু অনেকটা ঘুরপথ নিতে হচ্ছে, ইরানের মধ্য দিয়ে চাবাহার বন্দরে আসতে হচ্ছে। কিন্তু যদি বালুচিস্তান আলাদা কান্ট্রি হয়ে যায়, তখন কিন্তু ওই পথটা দিয়ে এসে এটা অনেক শর্টকাট হয়ে যাবে, যে পিঙ্ক কালারের পথটা নিয়েছি সেটা ওই বালুচিস্তানের উপর দিয়ে এসে চাবাহার বন্দরে চলে যাবে। মানে আফগানিস্তান, বালুচিস্তান, ইরান, তাদের হয়তো তিনটে কান্ট্রি করতে হচ্ছে, কিন্তু পথটা অনেকটা শর্ট হয়ে যাবে, তাদের বাণিজ্য করা অনেক ইজি হয়ে যাবে। আর তাই বালুচিস্তানের বিদ্রোহ, সেখানেও চীন কিন্তু পিছন থেকে সাপোর্ট করবে, তারা কিন্তু চুপ করে থাকবে। আর ঠিক এই জায়গাটায় স্ট্র্যাটেজিক্যালি গেমটা খেলে দিয়েছে মোদি ডোভাল। এবং সেই কারণেই তারপরে পাকিস্তানের এই অবস্থা, দুর্বিষহ অবস্থা হচ্ছে, এবং চীনের কোনো সাপোর্ট পাওয়া তো অনেক দূরের কথা। এই জায়গাটায় কিন্তু তারা ভারত, আফগানিস্তান এদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এবং এখানে চীনের আর একটাও স্বার্থ রয়েছে, এক হচ্ছে ইরানের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়, ইরান থেকে তেলের ব্যাপারটা তারা পেয়ে যাবে, এটা একটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে। আর সব থেকে বড় কথা, আফগানিস্তানকে সাপোর্ট দেওয়ার কারণ, যদি সত্যি সত্যি পাকিস্তানের রুটটাকে তারা ক্যান্সেল করে দেয়, ওই আফগান ইরান পথটা নেয়, বালুচিস্তান পথটা নেয়, যেটাই করুক, পাকিস্তানিরা সবসময় জঙ্গিবাদ সন্ত্রাসবাদে বিশ্বাসী, তারা কিন্তু চীনকে ওখানেও ব্ল্যাকমেলিং করতে পারে, ওখানেও জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দিয়ে তাদেরকে ডিস্টার্ব করতে পারে। কিন্তু পাকিস্তানকে যদি ভুলে দেওয়া যায়, তাদের ওই কোমরটাই ভেঙে দেওয়া যায় ওই রাস্তাটা ইউজ করলেও, তখন কিন্তু চীনকে তারা ডিস্টার্ব করতে পারবে না। তো এই তো মোটামুটি বোঝা গেল যে কেন এই এই যুদ্ধটা যেটা হচ্ছে, তালিবানরা যেটা করছে, পাকিস্তান যে বিপদে পড়ছে, সেখানে চীন সাপোর্ট করছে না। চীন ভারত, ইরান, আফগানিস্তান এইসব নিয়ে থাকতে চাইছে। এইবার সব থেকে ক্রিটিক্যাল প্রশ্নটা আসছে, ভারত কেন চীনের সঙ্গে এই সমঝোতাটা করতে চাইছে? কেননা চীন সবসময় ভারত বিরোধী। এবার একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর খুব কাছের লোক, তিনি ক্ষমতায় আসবেন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হবে। কিন্তু জো বাইডেন যখন ছিল, তখন ভারতকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে গেছে। এবং ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্পই তো সবসময় থাকবে না। জো বাইডেনের মতো লোকজন যখন আসবে, তখন ভারতের জন্য কিন্তু ডিস্টার্বিং জায়গা ক্রিয়েট হবে। কি রাজনীতিতে কিছুই প্রেডিক্ট করা সম্ভব নয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সম্পর্ক, আমেরিকার সঙ্গেও ভারতের সম্পর্ক অবনতি হতে পারে। ওই H-1B ভিসা নিয়ে একটা তো ঝামেলা চলছে, তো এরকম সমস্যা হতে পারে। কিন্তু এখানে যদি ভারত আর চায়না ভাই ভাই হয়ে থাকে, হিন্দি চিনি ভাই ভাই হয়ে থাকে, তখন কিন্তু বিশ্বের তাবর তাবর লোক এদেরকে ডিস্টার্ব করার জায়গা পাবে না। এবং যদি ডিস্টার্ব করেও, তখন কিন্তু ভারতের একটা শক্ত খুঁটি থাকবে, চায়না। অন্যদিকে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব খুব ভালো, চীনের সঙ্গে রাশিয়ারও বন্ধুত্ব তৈরি হচ্ছে। এবং এই জায়গা থেকে একটা ত্রিমূর্তি, ত্রিভুজ যদি তৈরি হয়ে যায়, ভারত, চীন, রাশিয়া, এরা যদি এক জায়গায় চলে আসে, তাহলে ইউরোপ আর আমেরিকা যদি আগামী দিনে মিশেও যায়, এদেরকে ঘাটাবার সাহস হবে না। অর্থাৎ আগামী দিনে একটা প্রেডিকশন আছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেখানে ভারতের রোলটা কিন্তু খুব ক্রিটিক্যাল রোল হতে চলেছে। এবং সেই জায়গাটা মাথায় রেখেই কিন্তু এখন থেকে অ্যালি ঠিক করতে শুরু করে দিয়েছে ভারত। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে ভারত যতই ভালো করুক, চীন যতই ভালো করুক, একটা জায়গায় তারা মার খেয়ে যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে ডলার। ডলারের দাদাগিরি চলছেই, কেননা এখন বিশ্বের যে কোনো জায়গাতেই বাণিজ্য করতে গেলে খুব কম দেশই এটার বাইরে বেরোতে পেরেছে, সেটা হচ্ছে ডলারে আপনাকে বাণিজ্য করতে হবে। অর্থাৎ ধরুন, ভারত থেকে আপনি কোনো জিনিস কিনবেন ফ্রান্সে, বা ফ্রান্স থেকে কোনো জিনিস কিনবেন আপনি ভারতে, দু দেশের নিজস্ব মুদ্রা আছে, কিন্তু দুদেশ সরাসরি সেই মুদ্রা ব্যবহার করতে পারবে না। তাহলে কি করতে হবে? ভারতকে প্রথমে ভারতীয় টাকাটা ডলারে কনভার্ট করতে হবে, সেই ডলারটা পাবে
ফ্রান্স। আবার ফ্রান্স যখন ডলারটা পাবে সেটা তখন তাদের ফ্রান্সের টাকায় কনভার্ট করতে হবে। এখন দেখুন, বাণিজ্যটা হচ্ছে ভারত আর ফ্রান্সের মধ্যে, মাঝখানে আমেরিকা কোথাও নেই, কিন্তু দুবার কনভার্সন হচ্ছে। একবার ভারতীয় টাকা থেকে ডলার, সেখান থেকে একটি পার্সেন্টেজ চলে যাচ্ছে আমেরিকার কাছে, আবার ডলার থেকে ফ্রান্সের টাকা, সেই টাকাটা কনভার্সনের সময় আবার তার একটি পার্সেন্টেজ চলে যাচ্ছে আমেরিকার কাছে। ফলে আমেরিকা কোথাও বাণিজ্য না করেও মাঝখান থেকে ফায়দা লুটে চলে যাচ্ছে, এবং যে কারণে ডলারের দাদাগিরি চলছে। আর এই জায়গাতেই কথা উঠছে যে ডলারকে এবার ঠান্ডা করার দরকার আছে, যে কারণে ব্রিক্স মুদ্রার কথা উঠছে। এবার এটা তো একদিনে প্রসেসটা সম্ভব হবে না। এই ডলারের দাদাগিরিটাও কিভাবে কমানো যায়, যে জায়গা থেকে ভারতের অর্থনীতি আরো বেশি মজবুত হবে, দেশের হোক না, কিন্তু ভারতের করাটা ভারতের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেও ভারত, চীন, রাশিয়া এই তিন মূর্তির এক জায়গায় আসাটা অত্যন্ত জরুরি। এবং যখনই এই তিন মূর্তি এক জায়গায় আসবে, এদেরও তো নিজস্ব নিজস্ব বন্ধু আছে, ইউরোপের বহু কান্ট্রি থাকবে, তারা কিন্তু এই অ্যালিতে চলে আসবে। এবং সেই ক্ষেত্রে সেই অ্যালিটা এতটাই বড় হবে যে ভবিষ্যতে আমেরিকা চাইলেও এদেরকে ঘাটাতে পারবে না, এই অ্যালিটার সঙ্গে তাদেরকেও থাকতে হবে। আর যদি সত্যি ভারত, চীন, রাশিয়া, ইউএস এই চার অ্যালি এক জায়গায় থাকে, তাদের বিরুদ্ধে যুদ্ধটা করবে কে? যে করবে তার জন্য তো শুধু ধ্বংসটা অপেক্ষা করবে। আর এইখানেই কূটনৈতিক গেমটা খেলছেন নরেন্দ্র মোদী, সেই অনুযায়ী ঘুটি সাজাচ্ছেন, সেই অনুযায়ী প্ল্যানিংটা করছেন। আর সেই জায়গাটা করতে গিয়ে মাঝখান থেকে বলির বকরা হয়ে যাচ্ছে পাকিস্তান। বলির বকরা কথাটা অবশ্য ভুল, তারা নিজেরাই যে দোষে দুষ্ট, সেই সেই জিনিসটা এতদিনে সুদে আসলে ফেরত পাচ্ছে। ভারতের ট্যাকটিক্যাল গেম খেললে কতখানি অসুবিধা হয় সেটা তারা বুঝতে পারছে। আর তাই তাদের এখন কুই কুই করা ছাড়া কোনো অবস্থা নেই। এই যে বলছিলাম না যে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, এর পিছনে বিশাল বড় পলিটিক্যাল গেম রয়েছে, কূটনৈতিক গেম রয়েছে, এবং সেটা ইনিশিয়েশন হয়ে গেছে। এবং যে কারণে তালিবানরা এসে দাদাগিরি করছে, বর্ডারের মধ্যে ঢুকে গেছে, পাকিস্তানকে খুঁজে খুঁজে মারছে। কিন্তু চীন দেখুন মুখে সেলোটে পেটে বসে আছে, তারা কিন্তু কোনো কথা বলছে না। কি বলবেন পাকিস্তানের এই দুর্বিষহ অবস্থা নিয়ে? সত্যি কি দেশটা ভেঙে টুকরো টুকরো হবে ভারতের এই কূটনীতির সামনে, ভেঙে চুরমার হবে? এবং সব থেকে বড় কথা, পাকিস্তান আজকাল কোনো ফ্যাক্টর নয়। আগামী দিনে যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তার জন্য চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে অ্যালি করাটা কি খুব দরকার? এবং সেই জন্য নরেন্দ্র মোদীর এই স্ট্র্যাটেজিক্যাল মুভটা সত্যি কি খুব দরকার ছিল? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।